আসছি আমরা আমাদের অভিজ্ঞতায়। খেলাটা আমরা হেরে গেছি সাকিব আল হাসানের ব্যর্থতার কাছে, আমরা খেলাটা হেরে গেছি সাকিব আল হাসানের দায়িত্বহীনতার কাছে। ম্যাচটা আসলে হারছি টপ অর্ডারের কাছে, নিঃসন্দেহে আমাদের টপ অর্ডার হচ্ছে না। একটা আইসিসির ইভেন্টে আমাদের এই ধরনের আম্পায়ার আমরা আশা করি না। আসলে বরাবর চারটা লিগ্যাল ফাউল কল দিল আজকে। আসছি আমরা আমাদের অভিজ্ঞতায়। হ্যাঁ, অভিজ্ঞতায় হারছি আমরা। রিয়াদ সাকিবের মতো প্লেয়ার থাকতে আমরা অভিজ্ঞতার কাছে হেরে গেলাম। হ্যাঁ, অভিজ্ঞতায়, কারণ কালকে ভারত পাকিস্তানের ম্যাচ দেখে যদি কিছু শিখতে পারতাম, কিছু নিতে পারতাম, তাহলে মনে হয় আজকে বাংলাদেশ হয়তোবা একটু কঠিনভাবে জিততো, কিন্তু বাংলাদেশ জিততো যদি আমরা কিছু ওখান থেকে যদি শিখতে পারতাম, কিছু নিতে পারতাম। আর পুরা ওখানে যেগুলো যতগুলো খেলা হয়েছে সবগুলো যদি আমরা অ্যানালাইজ করতে পারি ভালো হতো মনে হয়। কিন্তু দিন শেষে বাংলাদেশ খেলতে পারে নাই ভালো। তবে টপ অর্ডারের ব্যাটিং কেমন লেগেছে? সবাই দেখছেন। তবে দিন হিসেবে এটাও তো ঠিক যে আসলে ইন্ডিয়ার মতো, ভারত পাকিস্তানের মতো টিম, অন্য টিম যেখানে এইভাবে ধরা খায়, পাকিস্তানের মতো টিম 119 রান করতে পারে না, এইভাবে তারা হারিয়ে গেল। এটা ধান খেতের মতো। সেখানে বলবো যে বাংলাদেশ ওই চিন্তা করলে, ওই হিসাব করলে ভালোই খেলছে, কিন্তু আমাদের কিছু অভিজ্ঞতার মনে হারিয়ে গেলাম। কারণ যদি কালকের ব্যাটিং থেকে সব কিছু থেকে শিখতে পারলো, ভারত পাকিস্তানের ম্যাচ থেকে মনে হয় ভালো হতো। যেরকম ধরেন আমার কিছু সময় মনে হয় 6-4 না মাইরা ওই সময় যদি আমি বল 2-1 খাইয়া হইলো 1-2 বানাই, পরে খারাপ বল এলে 1-2 4 মেরা 6 মেরা আমরা পুষাই দিই। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। খেলাটা আমরা হেরে গেছি সাকিব আল হাসানের ব্যর্থতার কাছে, আমরা খেলাটা হেরে গেছি সাকিব আল হাসানের দায়িত্বহীনতার কাছে, আমরা খেলাটা হেরে গেছি আমাদের যে বর্তমান সিলেকশন প্যানেল তাদের সিলেকশনের কাছে, আমরা হেরে গেছি আমাদের যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার ক্রিকেটীয় নলেজের অভাবের কাছে। টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে কি বলবো? টপ অর্ডারের ব্যর্থতা বরাবরের মতো বাংলাদেশ সবসময় ছিল। তখন তামিম ইকবাল, ইমরুল কায়েস একটা সময় খুব ভালো একটা স্টার্ট এনে দিত, এবং একটা সময় জুনায়েদ সিদ্দিকী তামিমের সাথে ভালো করতো, শাহরিয়ার নাফিস ছিল, নাজিমউদ্দিন ছিল। বাট যদি আপনি বর্তমান প্রজন্ম চিন্তা করেন, সৌম্য সরকার একটা সময় দিয়েছে 2015-16 সালের দিকে, কিন্তু বর্তমান সময় যদি চিন্তা করেন লিটন দাস বরাবরের মতো ব্যর্থ। তানজিদ হাসান তামিম ইকবাল যে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনিং ব্যাটসম্যান এবং হার্ড হিটার ব্যাটসম্যান, একটা সময় ছিল, হয়তো বয়সের বারে আজকে তার সে হার্ড হিটিং অ্যাটিটিউড এবং গেম প্ল্যানে এটা নাই। তো তানজিদ হাসান তামিমকে গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়েছিল এবং সেখানে সে ব্যর্থ, আপনারা দেখেছেন সে সেখানে ব্যর্থ। ম্যাচটা আসলে হারছি টপ অর্ডারের কাছে, নিঃসন্দেহে আমাদের টপ অর্ডার হচ্ছে না। তো এই টপ অর্ডার নিয়ে যদি আমরা ভালো মতো কাজ করতে পারি, তাহলে এই যে দেখেন আপনার মিডল অর্ডার বা যারা ট্যালেন্টার ব্যাটসম্যান, তারা এই প্রেশারগুলো তখন হ্যান্ডেল করতে পারবে। আর লো স্কোরিং ম্যাচ যে কোনো সময় ম্যাচের মোড যে কোনো দিকে চলে যাবে নিঃসন্দেহে। তো আমাদের টপ অর্ডার নিয়ে কাজ করতে হবে প্রথমেই। একটা আইসিসির ইভেন্টে আমাদের এই ধরনের আম্পায়ার আমরা আশা করি না। আসলে বরাবর চারটা লিগ্যাল ফাউল কল দিল আজকে। যেমন আপনার এলপিডাব্লিউটা ইজিলি খালি চোখেই দেখা যাচ্ছে আউটসাইড লেগ। কোন কারণে আম্পায়ার আউট দিল, কী বুঝে আউট দিল আসলে আমরা বুঝি নাই। আম্পায়ারের ব্যাপারটা তো বুঝলাম, এরপরও আমাদের ব্যাটারদের কোনো ব্যর্থতা আপনি দেখছেন কি? অবশ্যই আছে। যেমন আমাদের সিনিয়র প্লেয়াররা দায়িত্ব নিচ্ছে না, ক্রিকেটটা তাদের মতো করে খেলছে। আমাদের ক্রিকেটটা হচ্ছে আমাদের ফ্রেন্ডদের জন্য আবেগের জায়গা। আমরা যদি এইভাবে দায়িত্বহীনতার কারণে ম্যাচ বারবার হারে, আমরা আসলে তাদের থেকে কি পাচ্ছি? আমরা ম্যাচটা আমি বলবো যে আমরা সর্বশেষ আমরা ভাগ্যের কাছে হেরে গেছি। আমাদের বোলিং ফিল্ডিং সবই ভালো ছিল, এবং দুর্ভাগ্য এখানে যে আমাদের দুটো পয়েন্ট আমি খুঁজে পেয়েছি। একটা হচ্ছে আপনার আম্পায়ারের একটা ভুল ছিল, ওইটা কোনোভাবে চোখের দেখায়ও কখনো আউট হয় না, কিন্তু আউট দিল, এরপর রিভিউ নিলাম, আউট হলো না। পাশাপাশি আমাদের 4টা হলো না, এবং মাহমুদুল্লাহ এবং এরপর জাকির আলী আরেকটা ভুল করছে, সেটা হচ্ছে 3-4টা বল কিন্তু নষ্ট করছে। ওই পয়েন্টে যে কিন্তু বলগুলো নষ্ট করা ঠিক ছিল না, এবং 18/4 বলে যে মাহমুদুল্লাহ 6 হওয়ার কথা ছিল, সেটা না হওয়ার অর্থ হচ্ছে আমাদের ভাগ্যের কাছে চরমভাবে হেরে গেছে। এখন কথা একটাই, আগামীতে আরও 2টো খেলা আছে, এই খেলার 2টো জয়লাভের মাধ্যমে আমরা গ্রুপ থেকে একটা ভালো পজিশন নিয়ে পরের রাউন্ডে খেলবো। এবং এই যে ইউএসের যে মাঠ, এই মাঠে অসম্ভব বলে কিছু নাই। বড় গতকাল দেখেন আপনারা খেলা দেখছেন যে পাকিস্তানের মতন দল 120 রানের টার্গেটে
নাস্তানাবুদ হয়ে গেল। সেক্ষেত্রে বাংলাদেশের হওয়াটা অস্বাভাবিক ছিল না। তারপর আমি বলবো আমি বাংলাদেশের সাপোর্টার, বাংলাদেশকে ভালোবাসি। পাকিস্তান কে জিতলো কে হলো বড় ব্যাপার না। এর পরবর্তী ম্যাচগুলো জয়ের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো বলে আশা করি। ঠিক এইখানটাতে 30 মিনিট আগেও হাজার হাজার মানুষ ছিলেন, বাংলাদেশের খেলা দেখছিলেন, আশায় ছিলেন বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জিতে যাবে। কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের সেই 114 রানের টার্গেট আর পার করা হয়নি। বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে সাউথ আফ্রিকার কাছে। এবং এখানে যে উৎসবের মহলটা ছিল সেই মহলটা কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। মানুষজন মনে দুঃখ কষ্ট নিয়ে নিজেদের বাসায় ফিরে গেছে, নিজেদের জায়গায় ফিরে গেছে। সাউথ আফ্রিকার সাথে হারের আক্ষেপটা নিয়েই সবাই বাসায় ফিরে গেছে। তবে একটা প্রত্যাশা রয়ে গেছে যে পরের 2 ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ড এবং নেপালের সাথে জিতে বিশ্বকাপের 2য় রাউন্ডে যাবে। ঢাকা ভার্সিটি টিএসসি চত্বর থেকে এই ছিল সর্বশেষ। ক্রিকেটের সব খবর জানতে ক্রিক ফ্রেন্ডসের সাথেই থাকুন। আপাতত আমি কাউসার শান্ত এখনকার মতো বিদায় নিচ্ছি।